আসসালামু আলাইকুম। এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে। ট্রাম্পের সভার জন্য করোনা আক্রান্ত ৩০,০০০ মানুষ, মৃত্যু হয়েছে ৭০০ জনের, বলছে রিপোর্ট। রয়টার্সের প্রতিবেদন বলছে ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়ার সুযোগ কমে আসছে। ফ্রান্সের পর এবার কানাডায় তলোয়ার নিয়ে হামলা, নিহত ২। উত্তেজনা চরমে, তুরস্কের জন্য তৈরি F-35 গ্রিসকে দিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রকে একসঙ্গে পথ চলার আহ্বান চীনের। ইমরান খান আসন দখলকারী পুতুল, বলছেন মরিয়ম নওয়াজ। সবশেষে জানিয়ে দেব, সম্পর্ক স্বাভাবিক করলেও ইসরায়েল মুছে যাবে, বলছেন ইরাকের সাবেক প্রধানমন্ত্রী। এই ছিল শিরোনাম, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী জনসভার কারণে ৩০,০০০ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৭০০রও বেশি মানুষের। সম্প্রতি এক সমীক্ষায় এমনই দাবি করলেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সমীক্ষায় দাবি করা হয়, যেসব জায়গায় ট্রাম্প জনসভা বা র্যালি করেছেন সেখানেই করোনা ভাইরাস ছড়িয়েছে ভয়াবহভাবে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সমীক্ষাটির নাম দিয়েছেন দ্য এফেক্টস অফ লার্জ গ্রুপ মিটিংস অন দ্য স্টেট অফ কোভিড-19, দ্য কেস অফ ট্রাম্প রিলিজ। সমীক্ষায় দাবি করা হয়েছে, গত ২০ জুন থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৮টি জনসভা করেছেন ট্রাম্প। এই সময়ের মধ্যে ৩০,০০০ মানুষ করোনায় সংক্রমিত হয়েছে। তবে জনসভায় উপস্থিত সবাই যে করোনা আক্রান্ত হয়েছেন এমনটি কিন্তু নয়। তবে এই জনসভা থেকেই সংক্রমণ ছড়িয়েছে বলে মত গবেষকদের। যুক্তরাষ্ট্রে যখন করোনার সংক্রমণ চরম মাত্রায় পৌঁছেছে, মাস্ক ছাড়াই বিভিন্ন র্যালিতে অংশ নিতে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। নির্বাচনী জনসভা করেছেন, পরে নিজেও করোনা আক্রান্ত হয়েছেন, তারপর জনসভা করে গেছেন। এজন্য প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে ট্রাম্পকে। এই মহামারীর সময়ে তার উদাসীন মনোভাব নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। বিরোধীরা এই মনোভাব নিয়ে বারবার আক্রমণ শানিয়েছেন। সমীক্ষার বিষয়টি প্রকাশ্যে আসার পর ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন সেটিকে হাতিয়ার করে জোর প্রচার শুরু করেছেন। ট্রাম্পকে কটাক্ষ করে দেশবাসীর উদ্দেশ্যে বাইডেন বলেন, আপনাদের প্রতি যত্নশীল নন প্রেসিডেন্ট ট্রাম্প, নিজের সমর্থকদের কথাও চিন্তা করেন না তিনি। যদি এই সমীক্ষা এবং বাইডেনের মন্তব্য নিয়ে ট্রাম্পের কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত দেখা যায়নি। জরিপের ফলকে মিথ্যা প্রমাণ করে বিস্ময়কর বিজয় চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাটকীয়তায় নির্বাচনে জয়ের লক্ষ্য নির্ধারণ করে রোববার দুদিনের ঝটিকা প্রচারণায় ব্যস্ত তিনি। চষে বেড়াচ্ছেন ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলো। দৃশ্যত পুনরায় তার নির্বাচিত হওয়ার সুযোগ ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে বলে মনে করা হচ্ছে। তাই তিনি সব হিসাব নিকাশকে থামিয়ে দিয়ে ফিরতে চান হোয়াইট হাউসে। যদি তাতে জয়ী হন তাহলে আরও ৪ বছরের জন্য তার হাতে উঠবে হোয়াইট হাউসের চাবি। আর যদি ব্যর্থ হন তাহলে জর্জ H.W. বুশের সময় থেকে এ পর্যন্ত তিনি হবেন প্রথম প্রেসিডেন্ট যিনি দ্বিতীয় মেয়াদে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে করোনা ভাইরাস মোকাবিলা নিয়ে ট্রাম্পের অবস্থানকে নির্বাচনে কেন্দ্রীয় থিম হিসেবে প্রচারণায় ব্যস্ত ডেমোক্র্যাট দল থেকে প্রার্থী জো বাইডেন। তিনি রোববার প্রচারণায় ব্যস্ত থেকেছেন পেনসিলভেনিয়াতে। এটি এমন একটি রাজ্য যা কে প্রেসিডেন্ট নির্বাচিত হবে তা নির্ধারণ করে থাকে, তাই এ রাজ্যের উপর জোর দিয়েছেন জো বাইডেন। রোববার ও সোমবার 10টি র্যালিতে অংশ নিচ্ছেন ট্রাম্প। দিনে 5টি র্যালিতে অংশ নিয়েছেন তিনি। আগামী মঙ্গলবার নির্বাচন, সেদিন সমর্থকদের ঘর থেকে বের করে আনতে যতটা সম্ভব প্রভাবিত করার চেষ্টা করে যাচ্ছেন তিনি। রোববার তার র্যালি করার কথা মিশিগান, আইওয়া, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া এবং ফ্লোরিডায়। সোমবার প্রচারণা চালানোর কথা নর্থ ক্যারোলাইনা, পেনসিলভেনিয়া, উইসকনসিন এবং মিশিগানে। সোমবার রাতে শেষ ভাগে মিশিগানে গ্র্যান্ড র্যাপিডসে তার প্রচারণা শেষ হওয়ার কথা। এখানেই তিনি 2016 সালের নির্বাচনী প্রচারণার সমাপ্তি ঘোষণা করেছিলেন। 4 বছর আগে অসম্ভাব্য বিজয়ে তিনি মিশিগান, পেনসিলভেনিয়া, উইসকনসিনে রাজ্যে জয় পেয়েছিলেন। এই 3টি রাজ্য কয়েক দশক ধরে ছিল ডেমোক্রেটদের ঘাঁটি। ওদিকে যুক্তরাষ্ট্র করোনায় আক্রান্তর সংখ্যা কমপক্ষে 90 লাখ, মারা গেছে প্রায় 2,30,000 মানুষ। কিন্তু করোনা ভাইরাসের বিষয়টিকে প্রেসিডেন্ট ট্রাম্প গুরুত্বই দেননি। তার অভিযোগ, তার বিরোধীরা এই ইস্যুকে তার পিছনে ব্যবহার করছে। তিনি সতর্ক করে বলেছেন, যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন বাইডেন তাহলে যুক্তরাষ্ট্রকে আবারও লকডাউনে পড়তে হবে, কিন্তু আরেকটি লকডাউন সহ্য করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই। তিনি পেনসিলভেনিয়ার নিউ টাউনে নির্বাচনী এক সভায় জনমত জরিপে বাইডেন তার কাছাকাছি থাকায় এরকম হতাশা প্রকাশ করেছেন, কারণ বাইডেনকে তিনি অনেক দুর্বল প্রতিপক্ষ হিসেবে দেখে এসেছেন। ট্রাম্প বলেন, এটা তো শুধু আমার ক্ষেত্রে ঘটবে, কিভাবে আমরা দুজনের টাই হতে পারে। ফ্রান্সের গির্জায় গলা কেটে খুনের রেশ কাটতে না কাটতেই এবার তলোয়ার নিয়ে হামলা কানাডায়। কানাডার ওল্ড কিউবেকে রবিবারের এই হামলায় নিহত অন্তত 2 জন, আহত হয়েছে 5 জন। পুলিশ আততায়ীকে গ্রেফতার করেছে।
কিউবেক পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন স্থানীয় পার্লামেন্ট ভবনের কাছেও এই হামলার ঘটনা ঘটে। জনবহুল এলাকায় মধ্যযুগীয় ধাঁচের পোশাক পরা এক যুবক নির্বিচারে তলোয়ার চালাতে শুরু করে। তাতেই মৃত্যু হয়েছে 2 জনের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করা হয়েছে, তাদের অনেকেই গুরুতর জখম। পুলিশ স্থানীয় বাসিন্দাদের আপাতত ঘরে থাকার পরামর্শ দিয়েছে। হামলাকারীকে কাছাকাছি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বছর 25-এর ওই যুবককে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। দিন 3 আগেই ফ্রান্সের নিশে ঐতিহাসিক নতরদাম গির্জায় এক মহিলার গলা কেটে খুন করে এক যুবক। ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন আরও 2 জন। ওই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবেই দেখছে ফরাসি প্রশাসন। কিউবেকের ঘটনায়ও সেই সম্ভাবনা উস্কে দিয়েছে। হামলাকারীর জঙ্গি যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সমুদ্র ও আকাশসীমায় উস্কানির পরিবর্তে একসঙ্গে 1 লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে পথ চলার আহ্বান জানিয়েছে চীন। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতি এই আহ্বান জানায়। বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জ্যেষ্ঠ কর্নেল উ কিয়ান এক অনলাইন মিডিয়া ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা সম্প্রতি টেলিফোন আলোচনায় অংশ নিয়েছেন। আলোচনায় তারা যোগাযোগ জোরদার করতে সম্মত হয়েছেন। পার্থক্য এবং মতবিরোধ সঠিকভাবে ব্যবস্থাপনার পাশাপাশি সাধারণ আগ্রহের ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে রাজি হয়েছেন। গত বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, চীন নিজের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্রের উচিত সমুদ্র ও আকাশসীমায় উস্কানি বন্ধ করা। একই লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের উচিত চীনের সঙ্গে চলা। বিভিন্ন ক্ষেত্রে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতবিরোধ লক্ষণীয়। দেশ দুটির মধ্যে বাণিজ্য যুদ্ধ চলমান। এই পরিস্থিতিতে 2 দেশের সেনা কর্মকর্তাদের মধ্যে আলোচনা স্বাভাবিক হয়েছে কিনা এমন প্রশ্নে উ কিয়ান বলেন, সংকট সমাধানে আলোচনার জন্য 2 দেশের সামরিক বাহিনীর পক্ষ থেকে ভিডিও সম্মেলনের আয়োজন করা হয়েছিল। 2 পক্ষ সামরিক বা মানবিক সহায়তা ও দুর্যোগে ত্রাণ কার্যক্রম বিষয়ে একটি সেমিনার আয়োজনের পরিকল্পনা করেছে। এছাড়া সমুদ্র নিরাপত্তা ইস্যুতে পরামর্শের বিষয়ও ঠিক করা হয়েছে। কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কিত দক্ষিণ চীন সাগরের কিছু দ্বীপে MQ-9 ড্রোন দিয়ে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার সামরিক ও কূটনৈতিক চ্যানেলে বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি বলেন, এই সংক্রান্ত প্রতিবেদনগুলো বস্তুনিষ্ঠ নয়। চীনের বিরুদ্ধে সামরিক সংকট তৈরির কোনো অভিপ্রায় নেই মার্কিন সেনাবাহিনীর। বিতর্কিত সমুদ্র সীমা নিয়ে তুরস্ক ও গ্রিসের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর মধ্যে গ্রিসের কাছে F-35 স্টিলথ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র। মূলত তুরস্কের জন্য তৈরি করা হয়েছিল অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান। খবরে বলা হয়, সাম্প্রতিক সময়ে তুরস্ক এবং পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে বেশ কিছু ইস্যুতে বাগযুদ্ধে জড়িয়েছে তুরস্ক। এই কারণেই তুরস্কের কাছে আর F-35 বিক্রি করতে চাচ্ছে না যুক্তরাষ্ট্র। এছাড়া রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার কারণেও তুরস্কের কাছে যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান বিক্রিতে অনিচ্ছুক। তবে তুরস্কই ওই F-35 যুদ্ধবিমান অর্ডার করেছিল প্রথমে। এখন তুরস্ককে না দেয়ায় সেগুলো কিনছে গ্রিস। রাশিয়ার থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না কিনতে তুরস্ককে একাধিকবার সাবধান করেছিল যুক্তরাষ্ট্র। তবে দেশটির এরদোগান প্রশাসন S-400 কিনতে মনস্থির করে ফেলে। যুক্তরাষ্ট্র এই কারণে তুরস্কের উপর অবরোধ আরোপেরও হুমকি দেয়। জানা গেছে, সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর গ্রিস সফরের সময় 20টি যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে সিদ্ধান্ত হয়। এর মধ্যে 6টি আসবে 2022 সালে। এছাড়া গ্রিস ও যুক্তরাষ্ট্রের মধ্যে থাকা নিরাপত্তা চুক্তিও 2025 সাল পর্যন্ত বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আসন দখলকারী পুতুল বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ। সম্প্রতি মরিয়ম নওয়াজের স্বামী ক্যাপ্টেন সফদারকে গ্রেপ্তার করার প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। এ বিষয়ে মরিয়ম নওয়াজ বলেন, করাচিতে যা ঘটেছিল তা প্রমাণ করেছে যে আসলে কে সরকার চালাচ্ছেন। ইমরান খান সরকার নন, তিনি কেবল একটি আসন দখলকারী পুতুল। আর সেই পুতুল ওই ঘটনায় চুপ ছিলেন। এদিকে ক্যাপ্টেন সফদারকে গ্রেপ্তারের ঘটনায় সেনাবাহিনী প্রধান এবং সিন্ধু সরকার উভয়েই তদন্ত করার কথা বলেছেন। তবে এই তদন্তের বিষয়টি নিয়ে মরিয়ম বলেন, তদন্তের দরকার নেই, কারণ সব কিছুই এরই মধ্যে জানা হয়ে গেছে। অন্যদিকে সম্প্রতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেন, পাকিস্তানে বর্তমানে 2টি সমান্তরাল সরকার দেশ নিয়ন্ত্রণ করছে। তিনি দাবি করেন, দেশে রাষ্ট্রের উপরে রাষ্ট্র পরিস্থিতি বিরাজ করছে, যা বিভ্রান্তি তৈরি করছে। সম্প্রতি করাচিতে অনুষ্ঠিত সরকার বিরোধী সমাবেশ হয়। পরে যৌথ বিরোধী জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের ব্যানারে থাকা রাজনৈতিক দলগুলো প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের পদত্যাগ দাবি জানায়।
ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও ইসলামী দাওয়া পার্টির মহাসচিব নুরি আল মালিকি বলেছেন, কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরও ইহুদিবাদী ইসরায়েল বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে। তিনি ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টিকে প্রতিযোগিতা হিসেবে উল্লেখ করে বলেন, কিছু আরব শাসক তাদের অবস্থান ধরে রাখার জন্য ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে। মালিকি জোর দিয়ে বলেন, ইসরায়েল মানচিত্র থেকে মুছে যাবে এবং যা কিছু তৈরি করছে তার সবই ফিলিস্তিনি মুসলমানদের হাতে চলে আসবে। নূর আল মালিকি পরিষ্কার করে বলেন, ইহুদিবাদী ইসরায়েল বিভিন্ন দেশকে কৃতদাসে পরিণত করতে চায়, কিন্তু শিয়া প্রধান দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার স্বপ্ন কখনো সত্য হবে না। বন্ধুরা, এই ছিল এতক্ষণ পর্যন্ত সংবাদে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, খবরটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী খবরে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।